নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। ওদিকে বীরেন্দ্র প্রতাপের রাজমহলেই শুধু নয়, পুরো বিক্রমগড়ে আলোচনা হতে লাগলো কিভাবে অগ্নি সিং ভরা রাজসভায় বীরেন্দ্র প্রতাপকে অপদস্থ করেছিল, আর ওর সৈন্যরা ওকে স্পর্শ করতে পারেনি। বীরেন্দ্র প্রতাপ এখন নিজের ঘরে ছিল। ওর সামনে একজন সেনাপতি মাথা নত করে দাঁড়িয়েছিল। অগ্নি সিংহের কোনো খবর পেলে? বীরেন্দ্র প্রতাপ জিজ্ঞাসা করল। সেনাপতি কাঁপা গলায় জবাব দিল, না মহারাজ, আমরা পুরো নগর তল্লাশি করেছি, কিন্তু কোথাও ওর কোনো চিহ্নই পাওয়া গেল না। বীরেন্দ্র প্রতাপ তো রাগে ছটফট করে উঠল, বলল, পাবেই বা কিভাবে? তুমি আর আমার সৈন্যরা তো একেবারে নিষ্কর্মা হয়ে গেছো। তোমাদের থেকে আমাদের কিন্নাররা অনেক বেশি যোগ্য। ওই বাঘে দিন দুপুরে রাজমহলে ঢুকে পড়লো, আর তোমরা আভাসও পেলে না। যদি তুমি রাজমহলে নিজের রাজাকেই রক্ষা করতে না পারো, তাহলে রণভূমিতে শত্রুদের মোকাবিলা কিভাবে করবে? সেনাপতি আর কিছু বলতে পারল না। তারপর ও ভয়ে ভয়ে বলল, কিন্তু মহারাজ, ও অগ্নি সিংহের আস্তানা তো আমরা জানি। আমি এক্ষুনি একদল সৈন্য নিয়ে আরাবল্লী পর্বতের ঘাঁটিতে চলে যাচ্ছি। অগ্নি আর ওর সমস্ত সঙ্গীদের এক এক করে শেষ করে দেব। বোকা কোথাকার! সেনাপতির কথা শেষ হওয়ার আগেই বীরেন্দ্র প্রতাপ উঁচু গলায় বলল, তুমি যতক্ষণে ওখানে পৌঁছবে, ততক্ষণে ও ওখান থেকে পালিয়ে যাবে। আর তুমি এটা ভুলো না যে চন্দ্রাবতী ওর সঙ্গে আছে। আমি চাই না অগ্নির জন্য চন্দ্রাবতীর কোনো ক্ষতি হোক। সেনাপতি সমস্যায় পড়ে গেল। বীরেন্দ্র প্রতাপ বলল, অগ্নির মাথা কেটে আনার বিনিময়ে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার ঘোষণা করে দাও। সেনাপতি যে আজ্ঞে মহারাজ বলে ওখান থেকে চলে গেল। বীরেন্দ্র প্রতাপ চোখ বন্ধ করে পালঙ্কে শুয়ে পড়ল। চন্দ্রাবতী, ও ধীরে ধীরে বিড়বিড় করল, তুমি আমাকে ছেড়ে ওই অগ্নির কাছে আশ্রয় খুঁজছ। এবার দেখো কিভাবে আমি ধীরে ধীরে তোমাকে এতটা নিঃসঙ্গ আর অসহায় করে দেব যে তাড়াতাড়ি তোমাকে আমার কাছে এসে মাথা নিচু করতে হবে। হঠাৎ নূপুরের আওয়াজ শুনতে পেল। ও চমকে নিজের চোখ খুলল। ছম ছম শব্দে যমুনা ওর সামনে এসে দাঁড়ালো। আজ ওর পোশাক আগের থেকেও বেশি উত্তেজিত ছিল। প্রণাম মহারাজ। যমুনা নিচু হয়ে কায়দা করে বীরেন্দ্র প্রতাপকে অভিনন্দন জানালো। বীরেন্দ্র প্রতাপ মাথা থেকে পা পর্যন্ত ওকে ভালো করে দেখল। তারপর মুখ ঘুরিয়ে রুক্ষ স্বরে বলল, তুমি বারবার এখানে কেন আসো? নিজে স্পর্ধা দেখাও, নাকি মা তোমাকে এখানে পাঠান? যমুনা ধীরে ধীরে হেসে বলল, সত্যি বলতে কি, প্রথমে রাজমাতা জোর জবরদস্তি করে আমাকে আপনার কাছে পাঠাতেন, কিন্তু এখন আমি নিজের ইচ্ছায় আসি, কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মহারাজ। বীরেন্দ্র প্রতাপ একেবারে চমকে যমুনার দিকে তাকিয়ে বলল, তোমার লজ্জা করে না এসব কথা বলতে? আজ পর্যন্ত আমার কোনো পাটরানী বা মহারানী কেউ আমাকে এই ধরনের কথা বলেনি। যমুনার মৃদু হাসি অট্টহাসিতে পরিণত হলো।
ও বীরেন্দ্র প্রতাপের পাশে বসলো, বলল, ক্ষমা করবেন মহারাজ, আমি তো না আপনার পাটরানী আর না মহারানী, সেই জন্য এই শাহী আদব কায়দা আমি জানি না। আমি তো যাযাবরদের মাঝখানে ছিলাম, আর আমরা যাযাবররা যাকে ভালোবাসি তার কাছে লুকোই না, সোজাসুজি বলে দিই। তাই আমিও আপনাকে বলে দিলাম, যদি এটা আপনার স্পর্ধা মনে হয় তাহলে নিন, যা ইচ্ছা শাস্তি দিয়ে দিন আমাকে। এ কথা বলে যমুনা এমন কায়দায় বীরেন্দ্র প্রতাপের সামনে হাত রাখলো যেন নিজেকে বীরেন্দ্র প্রতাপের কাছে সমর্পণ করে দিচ্ছে। বীরেন্দ্র প্রতাপ ওর এরকম খোলামেলা আচরণ, এমন আদব কায়দা দেখে এক পলকের জন্য স্তম্ভিত হয়ে গেল। এমন তো কখনো মোহিনীও করেনি। হঠাৎই ওর মনের মধ্যে চন্দ্রবতীর মুখ ভেসে উঠল। ও কঠিন স্বরে বলল, এই প্রেম নামক জিনিসটাকে ঘৃণা করি আমি। এ কথা বলে ও সুরার পেয়ালা ভরতে থাকলো। তারপর সুরা তুলে ঠোঁটে স্পর্শ করতেই যাচ্ছিল, তখন যমুনা ওর হাত ধরে বলল, না না না, এরকম সর্বনাশ করবেন না মহারাজ। আপনার মনে নেই, আগের বার অনেক কষ্টে আপনার জ্ঞান ফিরেছিল। সব বৈদ্য হাকিমরা এই বলছিল যে সুরার এক বিন্দুও আপনার জন্য বিষ এখন। তাছাড়াও নেশায় ডুবে যাওয়ার জন্য তো অনেক সুন্দর জিনিস আপনার সামনে উপস্থিত আছে মহারাজ। বীরেন্দ্র প্রতাপ এক দৃষ্টি যমুনাকে দেখতে থাকলো। ও রূপের সৌন্দর্য আর মাদকের মতো আচরণ সত্যি সুরার থেকেও বেশি নেশাময় লাগছিল। বীরেন্দ্র প্রতাপ ওর চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, ঠিক আছে, আমি আর সুরা পান করব না। তুমি তুমি শুধু এক পেয়ালা নিজের হাতে পান করিয়ে দাও। এ কথা বলতে বলতে বীরেন্দ্র প্রতাপের আবার চন্দ্রাবতীর কথা মনে পড়ে গেল। চন্দ্রাবতী প্রতি রাত্রে বীরেন্দ্র প্রতাপকে এক পেয়ালা সুরা নিজের হাতে পান করাতো। যমুনা পেয়ালা বীরেন্দ্র প্রতাপের ঠোঁটে স্পর্শ করাতেই বীরেন্দ্র প্রতাপ চোখ বন্ধ করে নিল আর এক নিঃশ্বাসে পুরো পেয়ালা খালি করে দিল। ও আটকে আটকে বলল, ওহ চন্দ্রাবতী, তুমি তুমি কি করলে আমার সঙ্গে? যমুনা সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে বীরেন্দ্র প্রতাপকে নিজের কাছে টেনে নিল। এক ঝটকায় যমুনাকে দূরে সরাতে সরাতে বীরেন্দ্র প্রতাপ বলল, না, তুমি তুমি এখান থেকে যাও। বীরেন্দ্র প্রতাপ বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। যমুনা একটা দীর্ঘশ্বাস নিল। তারপর বীরেন্দ্র প্রতাপকে দেখে নিজেকে বলতে লাগল, আজ প্রথমবার এই সুরা আপনি আমার হাত থেকে পান করেছেন মহারাজ। পরের বার এর নেশা এতটাই গভীর হবে যে আপনার মুখ থেকে চন্দ্রাবতী নয়, শুধু আমার নামই বেরোবে। এ কথা বলে ওর ঠোঁটে একটা কুটিল হাসি খেলা করলো, আরো দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। পরের দিন অগ্নি সিং আর ওর সঙ্গীদের নিজের আস্তানা পাল্টানোর কথা ছিল। ভোর হওয়ার আগেই সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছিল। চন্দ্রাবতীর জন্য একটা রথের ব্যবস্থা করা হয়েছিল। চপলা মাসি ও উমা রথে বসে ওর জন্য অপেক্ষা করছিল। তখনই চন্দ্রাবতী দুর্গের বাইরে এলো আর রথে উঠে বসল। চন্দ্রাবতী চলন্ত রথের পর্দা সরিয়ে দেখল দূরে পাহাড়ের আড়াল থেকে সূর্য উঁকি মারছে। তার রক্তিম আভা ধীরে ধীরে সমগ্র আকাশে ছড়িয়ে পড়ছে, যেন চন্দ্রাবতীর জীবনে নতুন সূর্যোদয় হচ্ছিল। ধীরে ধীরে ওরা পাহাড় ছেড়ে নদীর কোলে পৌঁছে গেল। অগ্নি সিং, প্রভাত সিং আর বাকি সব সঙ্গীরা চন্দ্রাবতীর রথ চারদিক থেকে ঘিরে অতি সাবধানে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ দূরে ধুলো উঠতে দেখা গেল।
অগ্নি সিং চমকে দেখল একজন ঘোড়সওয়ার দ্রুত বেগে এদিকেই আসছে। সেদিকে ভালো করে দেখে প্রভাত বলল, অগ্নি। ঘোড়সওয়ার নিজের মুখ মুখোশ দিয়ে ঢেকে রেখেছে। আমার মনে হচ্ছে ও বীরেন্দ্র প্রতাপের কোনো সেনাপতি হবে। ওর পিছনে নিশ্চয়ই কোনো বড় সেনা দল আছে। আমাদের ওদের মোকাবিলা করতে হবে। এ কথা শুনে অগ্নি দ্রুত নিজের সঙ্গীদের ইশারা করল, আর জিনিসপত্র নিয়ে আসা ঘোড়ার গাড়িগুলো এবং সঙ্গীরা সবাই থেমে গেল। সবাই নিজের নিজের হাতিয়ার বার করে প্রস্তুত হলো যুদ্ধের জন্য। তখনই ঘোড়সওয়ার কাছে এলো আর নিজের মুখ থেকে মুখোশ খুলে ফেলল। ওকে দেখে অগ্নি চমকে উঠল। আরে সুমন্ত, তুমি এখানে? অগ্নি জিজ্ঞাসু দৃষ্টিতে পড়ল। ওই ঘোড়সওয়ার বীরেন্দ্র প্রতাপের বিশেষ অঙ্গরক্ষী সুমন্ত ছিল। সে গভীর চিন্তার স্বরে বলল, ভালোই হলো আমি সময় মতো এখানে পৌঁছে গেলাম। অগ্নি, তুমি হয়তো নিজের আস্তানা ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছ। হ্যাঁ সুমন্ত, এখানে আর থাকাটা খুব ঝুঁকির হয়ে যাবে। বীরেন্দ্র প্রতাপের সৈন্যরা যে কোনো সময় হামলা করতে পারে। ওর কথা শেষ হওয়ার আগেই সুমন্ত বলল, শুধু সৈন্যরাই নয়, বিক্রমগড়ের চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, হত্যাকারী সবাই এখন তোমাকে খুঁজছে। অগ্নি, মহারাজ তোমার মাথার বিনিময়ে 10,000 স্বর্ণমুদ্রা পুরস্কার ঘোষণা করেছেন। সেটা পাওয়ার লোভে তোমাকে যে কেউ ধরে মেরে ফেলতে পারে। অগ্নি ভাবতে লাগলো। তখনই চন্দ্রাবতী রথ থেকে নামলো। সুমন্তকে দেখে ওর মুখ খুশিতে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সুমন্ত, চন্দ্রাবতী ওর কাছে এসে বলল, কেমন আছো তুমি? আমি তো ভাবছিলাম আমাকে সাহায্য করার অপরাধে বীরেন্দ্র প্রতাপ তোমাকে কারাগারে বন্দি করে ফেলেছে। সুমন্ত প্রথমে হাত জোড় করে সসম্মানে মাথা নিচু করল, তারপর বলল, প্রণাম মহারানী মা। মহারাজ তো আমাকে সেই মুহূর্তেই মৃত্যুর দোরগোড়ায় পাঠিয়ে দিয়েছিলেন। আপনি আমাকে বাঁচিয়েছিলেন, এই কথা আমি জীবনে কখনোই ভুলতে পারবো না। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমার বিশ্বস্ততা এখন মহারাজের থেকেও বেশি আপনার প্রতি মহারানী মা। এ কথা বলে সুমন্তের চোখ থেকে জল বেরিয়ে এলো। ও কাঁদতে কাঁদতে বলল, যদি আমি সেই রাত্রে মহারাজের প্রতি বিশ্বস্ততা না দেখাতাম, আপনাকে সেই শাহী শিলমোহর নিয়ে যেতে দিতাম, তাহলে আজ এই অনর্থ হতো না মহারানী মা। আপনার আসল অপরাধী তো আমি। আপনার সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য তো আমি দায়ী মহারানী মা। না হলে এখন আপনি রাজমহলেই থাকতেন, আর একদিন বিক্রমগড়কে তার উত্তরাধিকারী দিতেন, রাজ সিংহাসনের আসল উত্তরাধিকারী। সুমন্তের সত্যি খুব দুঃখ আর অনুশোচনা হচ্ছিল। চন্দ্রাবতী ওর কাঁধে হাত রেখে বলল, বীর যোদ্ধারা শোক পালন করে না সুমন্ত। যা কিছু হয়েছে নিয়তি আগে থেকেই ঠিক করে রেখেছিল। আরে আমার তো খুশি হচ্ছে যে সোনাল আর অগ্নির সঙ্গে আমি আরো একজন বিশ্বস্ত সঙ্গী পেলাম। এ বিশ্বস্ততা আমৃত্যু পালন করব আমি মহারানী মা। চোখ মুছতে মুছতে সুমন্ত বলল, আর আপনার জন্য একটা খুশির সংবাদ এনেছি আমি। ওই বাচ্চাটা পুরো সুরক্ষিত আছে। একথা শুনে চন্দ্রাবতীর সঙ্গে সঙ্গে অগ্নিসিংহ চমকে উঠল। চন্দ্রাবতী যেন আর আনন্দ ধরে রাখতে পারছিল না। কোথায় সুমন্ত? কোথায় ও? কোথায় আমার গোপাল? কেমন আছে ও? আমাকে এক্ষুনি নিয়ে চলো ওর কাছে, না হলে ওকে এখানে নিয়ে এসো। যাও, তাড়াতাড়ি করো।
সুমন্ত ওকে শান্ত করে বলল, নিশ্চয়ই মহারানী মা, খুব শিগগির ও আপনার কাছে আসবে, কিন্তু সবার আগে আপনাকে আর অগ্নি সিংকে একটা সুরক্ষিত ঠিকানায় পৌঁছতে হবে। একথা শুনে অগ্নি বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা তো ওখানেই যাচ্ছিলাম। আম্রপালি রিয়াসতের পাশে ছোট্ট একটা গ্রাম আছে। না অগ্নি, সুমন্ত ওর কথা থামিয়ে দিয়ে বলল, তোমার বিক্রমগড়ের কোনো রিয়াসতে যাওয়া ঠিক হবে না। মহারাজ মহারানীমার কোনো ক্ষতি করবেন না, কিন্তু তোমাকে আর তোমার সঙ্গীদের উনি মেরে ফেলবেন। একথা শুনে চন্দ্রাবতী ঘাবড়ে গিয়ে বলল, তাহলে আমাদের এখন কোথায় যাওয়া উচিত হবে সুমন্ত? সুমন্ত নিজের ঘোড়ায় চড়তে চড়তে বলল, বিক্রমগড়ের সীমান্তের বাইরে একটা গুপ্ত ঠিকানা আছে, আসুন আমার সঙ্গে। ও নিজের ঘোড়া আর একদিকে এগিয়ে নিয়ে গেল। অগ্নি সিং আর ওর সব সঙ্গীরা লট বহর নিয়ে ওর পিছু নিল। ওদিকে রাজমাতা গার্গী রানীমহলে পুজো করছিল। বাকি সব পাঠরানীরাও সেখানে উপস্থিত ছিল আর চুপচাপ চোখ বন্ধ করে 2 হাত জোর করে বসেছিল। কিছুক্ষণ পরে গার্গী চোখ খুলে পাঠরানীদের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমাদের রাজ্যে যুদ্ধের সংকট ঘনিয়ে এসেছে। যে কোনো মুহূর্তেই অবস্থা খারাপ হতে পারে, যে কোনো মুহূর্তেই বড় কুমারকে রণভূমিতে যেতে হতে পারে। আর তোমরা সবাই এটা ভালো করে জানো যে রণভূমিতে যাওয়ার অর্থ কি। একথা বলে এক পলকের জন্য চুপ করে কণ্ঠস্বর আরো কঠিন করে সবার দিকে এক এক করে তাকিয়ে গার্গী বলল, আমি চাই এই রাজমহলে যেন কোনো রকম বিপদ বা বিঘ্ন না আসে। আমাদের রাজ্য আর বড় কুমার যেন সুরক্ষিত থাকে। তোমরা সবাই সবসময় সধবা হয়েই থাকো। সেজন্য আজ থেকে তোমাদের শুদ্ধ আচরণ করতে হবে। বেশি বেশি করে ব্রত পালন করো আর উপবাস করে মনকে শান্ত রাখো। একথা শুনে পাটরানীদের মাথায় চিন্তার রেখা দেখা দিল। কেউ কেউ নিজের দাঁত পিষতে লাগলো। কারণটা সবাই বুঝতে পেরেছিল। গার্গী খুবই চালাকি করে সবাইকে বীরেন্দ্র প্রতাপের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চায়, যাতে যমুনা যাযাবরী বেশিরভাগ সময় বীরেন্দ্র প্রতাপের কাছে থাকতে পারে। এখন তোমরা সবাই যেতে পারো। গার্গীর আদেশ শুনে সবাই ওখান থেকে চলে গেল। শুধু যমুনা ওখানে দাঁড়িয়ে থাকলো। কে হলো কাল রাতে? গার্গী যমুনার দিকে গভীরভাবে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি বীরেন্দ্র প্রতাপের ঘরে গিয়েছিলে না? আগে রাজমাতা, যমুনা ধীরে ধীরে বলল, উনি শুধু আমার হাত থেকে এক পেয়ালা সুরা পান করেছিলেন মাত্র, তারপর ঘর থেকে চলে যাওয়ার আদেশ দিলেন। একথা শুনে গার্গীর ঠোঁটে একটা হাসি খেলা করলো। চিন্তা করো না, ও যমুনার কাঁধে হাত রেখে বলল, আস্তে আস্তে তুমি ওর অভ্যাসে পরিণত হয়ে যাবে। কিন্তু এই পাটরানীদের উপর নজর রেখো। এরা সবাই চন্দ্রাবতীর পক্ষে, আর এরা জানে আমি তোমাকে বীরেন্দ্র প্রতাপের কাছে যাওয়ার খোলাখুলি সুযোগ দিচ্ছি। এরা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে। একথা যমুনা হেসে বলল, নিশ্চিন্ত থাকুন রাজমাতা, সব পাটরানীদের উপর আমার সমান নজর আছে। আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার আগে আমি ওদের বিরুদ্ধে এমন চাল চালবো যে দ্বিতীয়বার আমার সামনে মাথা তোলার সাহস কেউই করবে না। একথা বলে যমুনা নিজের ঘরের দিকে এগিয়ে গেল। ওর এই দাপট দেখে পাশে দাঁড়িয়ে থাকা সবিতা বলল, এই যাযাবরী শুধু ধূর্তই নয় রাজমাতা, ভয়ঙ্কর বটে। গার্গী কুটিল হাসি হেসে সবিতাকে বলল, আমি বীরেন্দ্র প্রতাপের জন্য এরকম পাটরানী চাই। তুমি শুধু একটা কাজ করো,
ছোট কুমারকে খবর পাঠাও, আজ রাতে আমার সঙ্গে দেখা করতে আসার জন্য। একটা জরুরি কথা আছে আমার। সবিতা দ্রুত আদেশ পালন করতে চলে গেল। দিনের শেষে রাত নামল। অগ্নির সঙ্গী সাথীরা সুমন্তের বালাগুপ্ত আস্তানায় পৌঁছে গেল। একটা ঘন জঙ্গলে লুকোনো একটা ভাঙা প্রাসাদ ছিল, সেটাই এখন ওদের আস্তানা। সুমন্ত অগ্নিকে বলল, মহারানীমার এখানে একটু অসুবিধা হবে, কিন্তু এর থেকে সুরক্ষিত জায়গা আর কোথাও নেই। অসুবিধার চিন্তা তুমি করো না সুমন্ত। অগ্নি সুমন্তকে কৃতজ্ঞতা জানিয়ে বলল, আমার সঙ্গীরা কয়েক ঘন্টার মধ্যে এই ভগ্নস্তূপকে রাজমহল বানিয়ে ফেলবে। একথা বলে ও নিজের সব সঙ্গীদের ইশারা করল, আর ওরা ওই ভগ্ন প্রাসাদ পরিষ্কারের কাজে লেগে গেল। চপলা মাসি বলল, হ্যাঁ রে, এটা আমার জন্য তো সব থেকে বেশি সুবিধাজনক জায়গা। জড়িবুটি খোঁজার জন্য পুরো জঙ্গল এখানে পড়ে আছে। এই প্রভাত, এই উমা, চল আমার সঙ্গে, এখানে নিশ্চয়ই দুর্লভ জড়িবুটি পাওয়া যাবে। প্রভাত আর উমা হেসে চপলা মাসির সঙ্গে জঙ্গলের দিকে রওনা হলো। চন্দ্রাবতী অনেকক্ষণ ধরে ওই বাচ্চাটার সম্পর্কে জানার জন্য অস্থির হয়ে উঠছিল। সুযোগ বুঝে সুমন্তকে জিজ্ঞাসা করল, গোপালের কাছে তুমি কিভাবে পৌঁছলে সুমন্ত? আর কপোতাক্ষের হাত থেকে তুমি কি করে ওকে রক্ষা করলে? সুমন্ত জবাব দিল, রাজমহলের একজন চাকর কপোতাক্ষের জন্য কাজ করছিল মহারানীমা। আমি ওর পিছু নিয়ে রাধাপুর গ্রামে পৌঁছলাম। কপোতাক্ষের কথায় ও বাচ্চাটাকে অন্য কোথাও নিয়ে চলে যাচ্ছিল, যাতে মহারাজ এর ব্যাপারে জানতে না পারে। কিন্তু তখনই আমি ওখানে পৌঁছে গেলাম। কপোতাক্ষের কিছু সৈন্য আমাকে আটকানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু আমি সবাইকে মেরে ফেললাম। একথা শুনে চন্দ্রাবতীর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, যখন অগ্নি সিংহের সঙ্গীরা বাচ্চাটাকে খুঁজতে রাধাপুর গ্রামে যায়, সেখানে বাচ্চাটা ছিল না, আর কপোতাক্ষের কিছু সৈন্য সেখানে মরে পড়েছিল। তাহলে আমার ওই সাহায্যকারী তুমিই ছিলে সুমন্ত? চন্দ্রাবতী ভাবুক হয়ে বলল, তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করেছো। ওই বাচ্চাটার দ্রুত চিকিৎসার প্রয়োজন। তুমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে নিয়ে এসো সুমন্ত। সুমন্ত ওকে নিশ্চিন্ত করতে চেয়ে বলল, আপনি ওর চিকিৎসার জন্য চিন্তা করবেন না মহারানীমা। কপোতাক্ষ ওকে রাধাপুর গ্রামে আটকে রেখেছিল, আর ওকে কোনো একটা ওষুধও খাওয়াচ্ছিল। সেটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এখন সেই ওষুধটাই আমি ওকে খাওয়াচ্ছি। আর গোপাল এখন পুরোপুরি সুস্থ, কিন্তু ওকে এখানে আনতে কম করে 1 সপ্তাহ সময় লাগবে মহারানীমা। একথা শুনে চন্দ্রাবতীর চিন্তা আরো বেড়ে গেল। তা দেখে সুমন্ত ওকে বোঝালো, আমি ওকে আমার এক বিশ্বস্ত সঙ্গীর কাছে লুকিয়ে রেখেছি মহারানীমা। কারণ মহারাজ বা রাজমাতা যদি জেনে যায়, তাহলে ওরা আপনার গোপালকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবেন। আর এখনো আমি রাজমহল থেকে লুকিয়ে এখানে এসেছি। আমাকে এখন ফিরে যেতে হবে। যদি কেউ সন্দেহ করে, তাহলে সব শেষ হয়ে যাবে। চন্দ্রাবতী পরিস্থিতির গাম্ভীর্য ভালোভাবে বুঝতে পারছিল, সেজন্য ও নিজেকে বোঝালো। সুমন্ত একটু ইতস্তত করে বলল, মহারানীমা, আমি অনেকবার একটা রহস্যময় লোককে রাজমাতার দাসী সবিতার সঙ্গে দেখেছি। ও লুকিয়ে লুকিয়ে ওর সঙ্গে দেখা করতে আসে। আমি পুরোপুরি নিশ্চিত যে ওই আপনাকে অচেতন করে সুড়ঙ্গে আবদ্ধ করেছিল। এ কথা চন্দ্রাবতী দ্রুত বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর সে সাদা চন্দনের আতর ব্যবহার করে, একথা আমাকে শোনালো বলেছিল। তার মানে এই সব জঘন্য ঘটনা শুধু রাজমাতার ইশারাতেই হয়েছিল। উনি তখন আমাকে উর্বশী আর অগ্নির কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন, আর সুযোগ বুঝে অগ্নিকে হত্যা করে দিতে চেয়েছিলেন। একথা বলতে বলতে চন্দ্রাবতী অগ্নির দিকে তাকালো। ও সে সময় নিজের সঙ্গীদের সঙ্গে মিলে ওই ভগ্ন প্রাসাদ পরিষ্কার করার কাজে মগ্ন ছিল। চন্দ্রাবতী হঠাৎ কিছু ভাবল আর সুমন্তকে বলল, সুমন্ত, তুমি কি আমার একটা কাজ করতে পারবে? আমি জানতে চাই, আজ থেকে 25 বছর আগে কৃষ্ণগড়ের রাজমহলে কি ঘটনা ঘটেছিল। বীরেন্দ্র প্রতাপের বাবা মহারাজ সুরেন্দ্র প্রতাপ সিং এর এক পাটরানী ছিল, উর্মিলা, যাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। তুমি কি ওই ঘটনার কোনো প্রমাণ আমাকে এনে দিতে পারো, অথবা এমন কোনো সাক্ষী যে এই ঘটনাটা চোখে দেখেছিল? একথা শুনে সুমন্ত চিন্তায় পড়ে গেল। তারপর ও বলল, ঠিক আছে মহারানী মা, আমি এর খোঁজ খবর নিশ্চয়ই নেব। এখন আমাকে অনুমতি দিন, আমাকে এবার যেতে হবে। 7 দিন পর আমি ওই বাচ্চাটাকে আনব, আর পটরানী উর্মিলার মৃত্যুর প্রমাণও সেই সঙ্গে আনব। একথা বলে ও নিজের ঘোড়ায় চড়ে বসল আর রাজমহলের উদ্দেশ্যে রওনা দিল। চন্দ্রাবতী একটা দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলল, আর কয়েকটা দিন নিজের যা ইচ্ছা করে নাও বীরেন্দ্র প্রতাপ, তারপর বিক্রমগড়ের রাজ সিংহাসনে সেই বসবে যে এর আসল দাবিদার। ওদিকে বীরেন্দ্র প্রতাপের রাজমহলে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে যমুনা পুরো 16 শৃঙ্গার করে বীরেন্দ্র প্রতাপকে প্রলুব্ধ করতে ওর ঘরের দিকে যাচ্ছিল। তখনই রাজকুমার সূর্যপ্রতাপকে ও আসতে দেখল। এই সূর্যপ্রতাপ এই রানী মহলে কি করছে? ভাবতে ভাবতে ও দ্রুত একটা কোণায় লুকিয়ে পড়ল। ও দেখল সূর্যপ্রতাপ রাজমাতার ঘরের দিকে যাচ্ছে। যমুনা কিছু একটা ভাবল আর নিঃশব্দে পা টিপে টিপে গার্গীর ঘরের পিছন দিকে পৌঁছল, আর একটা বারান্দার কাছে লুকিয়ে দাঁড়ালো। ভিতরে গার্গী আর সূর্যপ্রতাপ ছাড়া আর কেউ ছিল না। গার্গী খুব রাগ করে বলছিল, ছোট কুমার, আমি খুব ভালো করেই জানি তোমার মনে কি আছে। তুমি জেনে শুনে শত্রুদের সঙ্গে যুদ্ধে হেরেছ, আর তুমি জেনে শুনে আমাদের 4টে রিয়াসত শত্রুদের দখলে যেতে দিলে। সূর্যপ্রতাপ গার্গীর কথা অগ্রাহ্য করে বলল, এ সব কিছু মিথ্যে মা, আমি কেনই বা এরকম করব? কারণ তোমারও একই উদ্দেশ্য যা চন্দ্রাবতীর। গার্গী উচ্চস্বরে বলল, তুমি বড় কুমারের সামনে ওর পক্ষ নিয়ে বলেছ। ভরা রাজসভায় যখন অগ্নি সিং বড় কুমারের গলায় তলোয়ার রেখে ওকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছিল, তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলে। অগ্নি সিং তোমার চোখের সামনে থেকে পালিয়ে গেল, আর তুমি ওকে ধরার চেষ্টাও করলে না। সূর্যপ্রতাপ রেগে গিয়ে বলল, এই মিথ্যে অপবাদ আমার উপর দেবেন না মা। সত্যি তো এটাই যে আপনার বড় কুমার এখন নিষ্কর্মা হয়ে গেছে। উনি সবসময় আমোদ প্রমোদে ডুবে থাকেন। রাজপাট চালানো এখন আর ওর সামর্থ্যে কুলোয় না। ছোট কুমার, গার্গী চিৎকার করে উঠল, তোমার এত স্পর্ধা! তুমি আমার সামনে বড় কুমারকে নিষ্কর্মা বলছো, ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছ? গার্গীকে থামিয়ে দিয়ে সূর্যপ্রতাপ তীক্ষ্ণ স্বরে বলল, আমি সত্যি বলছি মা, আর সত্যি সবসময় কঠিনই হয়, আর এর থেকেও কঠিন সত্যি এটাই
যে আপনার বড় কুমারের এই রাজ সিংহাসনে বসার কোনো অধিকারই নেই। উনি মহারাজ সুরেন্দ্র প্রতাপ সিং এর পুত্র বটে, কিন্তু উনি আপনার নয়, এক দাসীর গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন। একথা শুনে গার্গী পুরো শূন্য হয়ে গেল। এদিকে ঘরের বাইরে লুকিয়ে থাকা যমুনা এসব কথা শুনল। ওর মুখে একটা কুটিল হাসি খেলে গেল। ও ধীরে ধীরে বিড়বিড় করল, আপনি আমাকে পাটরানীদের উপর নজর রাখতে বলেছিলেন রাজমাতা, কিন্তু আমার নজর এখন আপনার উপরেও আছে, কারণ আসল ষড়যন্ত্রকারী তো আপনি। তাহলে সূর্যপ্রতাপকে বীরেন্দ্র প্রতাপকে সিংহাসনোচ্যুত করার জন্য পাকাপোক্ত প্রস্তুতি করেই ফেলেছে? বীরেন্দ্র প্রতাপ কি বাস্তবেই কোনো দাসীর ছেলে? যদি সত্যিই তাই হয়, তাহলে এই সত্য সামনে এলে কি হবে? সুমন্ত কি অগ্নিসিংহের মা উর্মিলার মৃত্যুর কোনো প্রমাণ জোগাড় করতে পারবে? জানতে হলে শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।